জ্বালানির বা আমার প্রয়োজনীয় জিনিসের একাধিক সোর্স থাকা দরকার। কোন একটি সোর্স কোন একটি কারণে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি যেন অন্য জায়গা থেকে আমার সেই সোর্স গুলোকে কাজে লাগাতে পারি। আমদানি করার জন্য মধ্যপ্রাচ্য তো আছেই, এর বাইরে আরো জায়গা দরকার, এবং সেই হিসেবে যুক্তরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের জন্য। এই মুহূর্তে পৃথিবীতে এলপিজির দাম যা আছে, যুক্তরাষ্ট্র থেকে কিনলেই সবচেয়ে কমে পড়ে। এই কথাটা বললাম এই কারণে যে যে সমঝোতা স্মারকটা স্বাক্ষর হয়েছে গতকালকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছে জনাব গুলাম মুর্তজা, যিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার। জনাব গুলাম মুর্তজা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদানের জন্য। আপনি জানেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র জ্বালানি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এবং এই নিয়ে বিভিন্ন জনের অনেক কনফিউশন আছে, অনেক প্রশ্ন আছে যে এক্স্যাক্টলি কী ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং এর মধ্যে কি আছে এবং কে বেনিফিটেড হবে এর মাধ্যমে। কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্র সব নিয়ে গেল, আমরা সব কিছু দিয়ে দিলাম তার কাছে। আবার কেউ কেউ বলছেন যে না, আমাদের বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল যে ইমপ্রুভমেন্ট, যে আপনার ডেভেলপমেন্ট, এটা বড় ধরনের কন্ট্রিবিউট করবে এটা। সো হোয়াট ইজ এক্স্যাক্টলি উইল হ্যাপেন? ধন্যবাদ আপনাকে। একটি হচ্ছে যে বাংলাদেশের যে কোনো একটা বিষয় নিয়ে একটা আলোচনা এবং সমালোচনা, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর একটা গণতান্ত্রিক সরকার যখন দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন সেই দেশ পরিচালনার দায়িত্বে থাকা অবস্থাতে সেই গণতান্ত্রিক সরকারের কর্মকাণ্ড নিয়ে যদি কোনো সমালোচনা হয়, তাহলে গণতান্ত্রিকভাবে সেই সরকারটা সেই সমালোচনাগুলোকে ইতিবাচকভাবে দেখে। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সরকারের কর্মকাণ্ডগুলো নিয়ে আলোচনা বা সমালোচনা হওয়া দরকার, উচিত। এই কারণে যে তাহলে গণতান্ত্রিক একটি সরকার সবসময় এক ধরনের একটা জবাবদিহিতার মধ্যে থাকবে। তো সেই হিসেবে যারা আলোচনা বা সমালোচনা করছেন তাদেরকে আমরা স্বাগত জানাই। শুধু একটা জায়গাতে অনুরোধ করি যে যে সমালোচনাটা করা হবে সেই সমালোচনাটা যেন অথেন্টিক হয়, সেই সমালোচনাটা যেন সত্যের উপরে ভিত্তি করে হয়। এইটা জায়গাটা শুধু অনুরোধ করব। এই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি স্বাক্ষর করেছে, ট্যারিফ শুল্ক চুক্তি যেটা স্বাক্ষর করেছে, সেটা নিয়েও যখন আলোচনা হচ্ছে, তখন আমরা সেই আলোচনাগুলোর মধ্যে সত্যের সঙ্গে অসত্যের একটা মিশ্রণ দেখি। তো সেই কারণেই আপনার এই কথাগুলো বললাম যে চুক্তি আছে, চুক্তি প্রকাশ্যে আছে, সুতরাং সেইখানে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা, কোন বিষয়গুলো নিয়ে সমালোচনা, সেটা যেন তার আলোকে হয়, এটা দরকার। আর গতকালকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জির সঙ্গে বাংলাদেশ সরকারের একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সেই সমঝোতা স্মারককে মানে জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে এখানে। আমরা পৃথিবীর উপরে আমরা আমাদের দেশের বাইরের থেকে জ্বালানি আমদানি করি, তেল আমদানি করি, গ্যাস আমদানি করি, আরো বহু কিছু আমরা আমদানি করি। এমন না যে আমাদের যা জ্বালানি আছে সেটা দিয়ে আমাদের আর কোনো কিছু আমদানি করতে হয় না, আমাদের আমদানি করি। এবং আমদানিটা করার জন্য আমাদের মূলত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক দেশগুলোর উপরে নির্ভরশীলতা। এই নতুন বাস্তবতায় এখন এসে বোঝা গেছে যে এটা খুব স্পষ্ট হয়েছে যে জ্বালানির বা আমার প্রয়োজনীয় জিনিসের একাধিক সোর্স থাকা দরকার। কোন একটি সোর্স কোন একটি কারণে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি যেন অন্য জায়গা থেকে আমার সেই সোর্স গুলোকে কাজে লাগাতে পারি। মধ্যপ্রাচ্যের এই ইউএসএ ইরান কনফ্লিক্টের এই কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে পৃথিবীর অন্যান্য বহু দেশের মতো বাংলাদেশও সাফার করেছে। এরকম একটি এনার্জি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়াটা অনেকদিন ধরেই চলছিল, এটা আলোচনা চলছিল। এখন এসে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টিকে একটু ত্বরান্বিত করা হয়েছে। তার কারণ হচ্ছে বাংলাদেশ এখন খুব স্পষ্টভাবে বুঝেছে যে তার জ্বালানি দরকার। সেই জ্বালানিটি আমদানি করার জন্য মধ্যপ্রাচ্য তো আছেই, এর বাইরে আরো জায়গা দরকার, এবং সেই হিসেবে যুক্তরাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের জন্য। যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ জায়গা দুটি কারণে। এক নম্বর কারণ হচ্ছে যেটা আমাদের প্রচলিত একটি ধারণা আছে যে যুক্তরাষ্ট্রে জিনিসের দাম বেশি,
গ্যাসের বা এলপিজি বা অন্যান্য জিনিস যেগুলো আমরা আমদানি করব সেগুলোর দাম বেশি, অন্য জায়গায় কম। এটা হচ্ছে আমাদের একটা প্রচলিত ধারণা, যুক্তরাষ্ট্র দূরের দেশ, উন্নত দেশ, দাম বেশি, এটা এক ধরনের ধারণা। কিন্তু বর্তমান সময়ে এসে ওয়ার্ল্ড মার্কেটের চেয়ে যুক্তরাষ্ট্রের অনেকগুলো প্রোডাক্টের দাম কম। যেমন সয়াবিনের দাম এই মুহূর্তে বাংলাদেশ, ব্রাজিল সহ অন্যান্য যে সমস্ত জায়গা থেকে সয়াবিন আমদানি করতো, এই মুহূর্তে সে সয়াবিনের দাম ওয়ার্ল্ড মার্কেটে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম। এটা যদি বাংলাদেশ সেখান থেকে আমদানি করে, পরিবহনের সময় একটু বেশি লাগে, কিন্তু সেটা হিসেব করেও দেখা যায় যে দাম অনেক কম। তো সেরকম একটা জায়গাতে বাংলাদেশ এখান থেকে যুক্তরাষ্ট্র থেকে এলপিজি কিনবে, অন্যান্য জ্বালানি যখন যেটা দরকার হবে সেটা কিনবে, এবং সেই দামটা হিসেব করে দেখা গেছে, গতকালকেও আমি নিজেও কথা বলেছি আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে। জ্বালানি মন্ত্রণালয়ের সচিব আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যখন বলছিলেন যে এই মুহূর্তে পৃথিবীতে এলপিজির দাম যা আছে যুক্তরাষ্ট্র থেকে কিনলেই সবচেয়ে কমে পড়ে। এই কথাটা বললাম এই কারণে যে যে সমঝোতা স্মারকটা স্বাক্ষর হয়েছে গতকালকে, সেই সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একে অপরকে সহায়তা করবে। তো সহায়তা কি, বাংলাদেশ এখান থেকে কিনবে। আর কেনার সময়ের যে দাম, এটা আমাদের ভুল বোঝাবুঝির অংশ, যে বেশি দামে কিনবে, এখানে বেশি দামে কেনার কোনো সুযোগ নেই। কেনার সময়ে যে দাম, ওয়ার্ল্ড মার্কেটে যে দাম, এবং বাংলাদেশ যখন কিনবে তখন এটা নিয়ে দর কষাকষি হবে, নেগোসিয়েশনের ভিত্তিতে দাম নির্ধারিত হবে এবং সেই রকম দামে কেনা হবে। যেহেতু সেই রকম দামে কেনা হবে, সুতরাং এখানে আসলে বাংলাদেশ সব দিয়ে দিল, দেশ বিক্রি করে দিল, অসম চুক্তি, অসম সমঝোতা, এই কথাগুলো বলার সুযোগ নাই। সেই কারণেই আমার যেটা বক্তব্য, যে আপনারা সহ, টাইম টেলিভিশন সহ, যুক্তরাষ্ট্র না নিউ ইয়র্কের যে সমস্ত পত্রপত্রিকা আছে, দেশের বাইরে অন্যান্য জায়গার যে পত্রিকা আছে, বাংলাদেশের যে পত্রিকা গণমাধ্যম আছে, তাদের সবাই সমালোচনা করুক, কিন্তু সমালোচনাটা তথ্যের ভিত্তিতে করুক। রাইট। সো সো আপনি 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 যেটা মনে করেন যে এই যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে জ্বালানি সমঝোতা, যে আপনার সারের চুক্তি হয়েছে, এটাতে আলটিমেটলি বাংলাদেশ, ডেফিনেটলি বাংলাদেশ উইল বি আপনার বেনিফিটেড। বাট আপনি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে আপনি জানেন যে হাসিনা সরকারের পতনের পরে একটি নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং একটা নতুন ইরা মনে করা হচ্ছে, বলা হচ্ছে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার সুযোগ হয়েছে বাংলাদেশে। সো এক্ষেত্রে প্রবাসে যারা আছে, আপনি জানেন যে আমাদের প্রবাসীরা অত্যন্ত ভাইব্রেন্ট, তরুণ প্রজন্ম, আগের প্রজন্ম, বিভিন্নভাবে বিভিন্ন জন তারা কন্ট্রিবিউট করতে চান বাংলাদেশের ডেভেলপমেন্টে। সো বাংলাদেশে এই যে প্রবাসী যারা আছে, যুক্তরাষ্ট্র প্রবাসী যারা, তারা কিভাবে, কোন কোন ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারে বলে আপনি মনে করেন? আমি যতদূর জানি, বর্তমান সরকারের, তারেক রহমানের বর্তমান সরকারের প্রবাসীদের নিয়ে অত্যন্ত সুপরিকল্পিত চিন্তা ভাবনা আছে। প্রধানমন্ত্রীর নিজেরই এটা নিয়ে অনেক পরিকল্পনা আছে, চিন্তা ভাবনা আছে। এই যে প্রবাসীদের, আপনাদের নিউ ইয়র্ক সফর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, তিনি নিজেও কথা বলেছেন, আপনাদের সঙ্গে ইন্টারভিউতেও তিনি কিছু কথা বলেছেন, প্রবাসী কার্ড সহ অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন। আর এর বাইরে প্রধানমন্ত্রীর প্রবাসীদেরকে নিয়ে অনেক পরিকল্পনা আছে, বিশেষ করে প্রবাসে যারা অনেক ভালো কাজ করছেন, আপনাদের দ্বিতীয় প্রজন্ম বা সমসাময়িক যাই হোক না কেন, তারা যেভাবে বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারেন, এটার জন্য আগামী কিছুদিন পরে গিয়ে সরকারটা আরেকটু সুসংগঠিত হলে এই জায়গাটাতে আরো কিছু উদ্যোগ দৃশ্যমান হবে। তো সেই উদ্যোগগুলো দৃশ্যমান হওয়ার আগে আমি বিস্তারিত কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই যে বর্তমান সরকারের এই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা আছে, এবং সেই চিন্তা ভাবনাটা আপনারা খেয়াল করে দেখবেন যে এর আগে যে ইন্টারিম সরকার ছিল, সেই ইন্টারিম সরকার কিন্তু প্রবাসীদের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন এবং প্রবাসীদের জন্য দৃশ্যমান ভাবে কিছু করার চেষ্টা করেছেন, কিছু করতে পেরেছেন, কিছু হয়তো পারেন নাই। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়তো ব্যাপক হারে হয়নি, কিন্তু হয়েছে, উদ্যোগটা হয়েছে, সামনের দিকে আরো আগাবে। সেই ধারাবাহিকতা এবং আরো কিছু অভিনব পরিকল্পনা বর্তমান সরকারের আছে, তারেক রহমানের সরকারের আছে, এটা আরেকটু পরে গিয়ে এটা দৃশ্যমান হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমরা আপনি অনেক সুন্দর ইনফরমেশন দিলেন এবং আপনাকে আরও মাঝে মধ্যে আমরা আমাদের সাথে সংযুক্ত করব, বিকজ অনেক জিনিস আছে একসাথে করার। প্রবাসীরা বাংলাদেশে তাদের রুট এবং তারা সেখানে কন্ট্রিবিউট করতে চান।
সো মাঝে মধ্যে আমরা যদি জানতে পারি আপনাদের কাছ থেকে যে কী কোন কোন ক্ষেত্রে প্রবাসীরা কন্ট্রিবিউট করতে পারেন, দেন আমার মনে হয় অনেক বাংলাদেশি তাতে উপকৃত হবেন। থ্যাংক ইউ। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক এটা ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের এখন যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের এখন যে অবস্থা, এই যে সারা পৃথিবীতে বাংলাদেশের 1 কোটির বেশি মানুষ ছড়িয়ে আছেন, উন্নত যুক্তরাষ্ট্রের মতো, নর্থ আমেরিকার মতো, নর্থ আমেরিকা ইউরোপ ছাড়াও মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে সমস্ত দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এই সামগ্রিকভাবে এই প্রবাসীদেরকে বাদ দিয়ে বাংলাদেশের এখন এবং ভবিষ্যতের কোন সরকারেরই আলাদা করে এদেরকে বাদ দিয়ে চিন্তা করা সম্ভব না। এদেরকে সম্পৃক্ত করেই যে কোনো চিন্তা করতে হবে। এদের মেধা, এদের পুঁজি বাংলাদেশের কাজে লাগাতে হবে, এবং সেই কাজে লাগানোর জন্য বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ এবং সরকার এই জায়গাটিতে কাজ করবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ গুলাম মুর্তজা। অনেক ধন্যবাদ। আমি একটা কাজের মধ্যে থাকার কারণে আমি অত্যন্ত দুঃখিত, অন্যদের কথা শুনতে পারছি না, আমাকে একটু বের হয়ে যেতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। না, থ্যাংক ইউ, আমি জানি আপনাকে। থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে Thank যারা you. এখন সম্পৃক্ত আছেন। থ্যাংক ইউ। দর্শক, গুলাম মুর্তজা যুক্ত হয়েছিলেন ওয়াশিংটন থেকে, যিনি বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।